রবিবার বিকেলে আমি বাবা মায়ের বাড়িতে গেলাম। গিয়ে দেখি আমার দুই বাচ্চা খালি প্লেট হাতে এক কোণে চুপচাপ বসে আছে, আর আমার বোনের বাচ্চারা তখন আরাম করে পেট ভরে খাচ্ছে। আমার বোন আমার বাচ্চাদের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, ওদের অপেক্ষা করতে দাও, যা বাঁচবে তাই খাবে। তার কথা শেষ হতেই বাবা বললেন, ওদের নিজের জায়গাটা বুঝে চলতে শেখা দরকার। আমি যখন ঘরে ঢুকছিলাম তখনই শুনলাম মা রান্নাঘর থেকে বলছেন, আগে মেহেজাবিনের বাচ্চারা খাবে, সাবিহার বাচ্চারা পরে যা থাকবে সেটা খেলেই হবে। কথাগুলো শুনে আমার বুকটা হঠাৎ কেঁপে উঠল। ঘরের ভেতরে তখন গরম গরম ভাজা মুরগি, আলু ভর্তা, মাখন মাখা রুটি আর মিষ্টির গন্ধ। চারিদিকে একেবারেই পারিবারিক পরিবেশ। কিন্তু সেই সুন্দর পরিবেশের মাঝেই আমার চোখে পড়ল আমার দুই সন্তানকে। 8 বছরের রায়ান মাথা নিচু করে খালি প্লেটের দিকে তাকিয়ে বসে আছে, আর 6 বছরের আয়রা কান্না আটকাতে ঠোঁট কামড়ে ধরে আছে। অন্যদিকে বড় টেবিলে মেহজাবিনের 3 সন্তান হাসতে হাসতে খাচ্ছে। মা রওশনারা খাবার পরিবেশন করছেন, যেন কিছুই হয়নি। হঠাৎ মেহজাবিন আমার বাচ্চাদের দিকে তাকিয়ে হাসলো। অভ্যাস করে ফেলো, তোমাদের কপালে তো অন্যের ফেলে রাখা খাবারই আছে। বাবা আব্দুল করিমও একটু বাধা দিলেন না, বরং বললেন, ওদের ছোটবেলা থেকেই নিজের অবস্থানটা জানা দরকার। সেই মুহূর্তে আমার ভেতরে যেন সবকিছুই বদলে গেল। এত বছর ধরে কত অপমান চুপচাপ সহ্য করেছি। মেহজাবিন সবসময় সবার আগে ভালোটা পেয়েছে, বড় রুম, পড়াশোনার খরচ, ভালো বিয়ে, আর আমার ভাগ্যে জুটেছে শুধু দায়িত্ব, কষ্ট আর হাজারটা উপদেশ। ডিভোর্সের পর আমি দিন রাত পরিশ্রম করেছি, তবুও প্রতি মাসে বাচ্চাদের নিয়ে এই বাড়িতে এসেছে, শুধু যেন ওদের দাদা দাদির ভালোবাসা থেকে বঞ্চিত না হতে হয়। কিন্তু সেদিন আয়রার কাঁপতে থাকা ঠোঁট আর রায়ানের শক্ত করে ধরা খালি প্লেট দেখে বুঝে গেলাম, আর নয়। আমি বাজারের ব্যাগ মেঝেতে রেখে দিলাম। রায়ান, আয়রা, কোট পরে নাও, আমরা এখনই যাচ্ছি। মা অবাক হয়ে বললেন, নাটক করিস না সাবিহা। আমি শুধু বললাম, চলো। দুজনেই কোনো কথা না বলে আমার কাছে চলে এলো। রায়ান শক্ত করে আয়রার হাত ধরেছিল। ওদের কোট পরিয়ে দরজার দিকে হাঁটতে মেহজাবিন হেসে বলল, কোথায় যাবি? নিজের কুড়ে ঘরে? ওটাই তো তোদের জন্য ঠিক আছে। আমি কোনো উত্তর দিলাম না। আয়রার ব্যাগ আর রায়ানের ইনহেলার নিয়ে দরজার কাছে পৌঁছাতেই বাবা বললেন, এই বাড়ি থেকে বেরিয়ে গেলে আর কোনোদিন আমাদের সাহায্য চাইতে আসবি না। আমি একবার শুধু পেছনে তাকিয়ে বললাম, তোমরা কোনোদিনই আমাদের পাশে দাঁড়াওনি। তারপর দরজা খুলে বাচ্চাদের নিয়ে বেরিয়ে এলাম। গাড়িতে ওঠার পর আয়রা আর নিজেকে সামলাতে পারল না, ফুঁপিয়ে কেঁদে উঠল। রায়ান আস্তে করে জিজ্ঞেস করলো, মা, আমরা কি কোনো ভুল করেছি? আমি ওদের দিকে তাকিয়ে বললাম, না বাবা, ভুল তোমাদের নয়। মনে মনে বললাম, ভুল তোমার মায়ের, কারণ তোমার মা ডিভোর্সি। রিকশায় উঠে বাচ্চাদের বুকের সাথে জড়িয়ে ধরল সাবিহা। আয়রা তখনও ফুঁপাচ্ছে। রায়ান বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রিকশাওয়ালা মামা কিছু জিজ্ঞেস করলো না, শুধু নীরবে প্যাডেল ঘুরিয়ে চললেন। মা, আমরা কোথায় যাচ্ছি? বাসায় বাবা, আমাদের নিজের বাসায়। মানিব্যাগে তখন মোট 200 টাকা। ছোট্ট 2 কামরার ভাড়া বাসায় পৌঁছে বাচ্চাদের গোসল করিয়ে যা ছিল তাই দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল সাবিহা। তারপর রান্নাঘরের টেবিলে বসে অনেকক্ষণ চুপচাপ রইল। মাথায় একটাই চিন্তা, আর কোনোদিন ফিরে যাওয়া না। পরদিন থেকে শুরু হলো আসল লড়াই। সাবিহা তখন একটা গার্মেন্টস কোম্পানিতে অ্যাকাউন্টস সেকশনে কাজ করত। বেতন 15,000 টাকা। বাসা ভাড়া, স্কুলের বেতন, রায়ানের ইনহেলারের খরচ, সব মিলিয়ে মাস শেষে হাতে কিছুই থাকতো না। রিক্সা ভাড়া বাঁচাতে বেশিরভাগ দিন হেঁটে অফিসে যেত। ফেরার পথে বাজারে সবচেয়ে সস্তা সবজিটা খুঁজত। বাবার বাড়ির সাহায্য বন্ধ হওয়ায় প্রথম কয়েক মাস প্রতিবেশীর কাছ থেকে চাল ডাল ধার করতে হয়েছে। পাড়ার মানুষও কম কথা শোনায়নি। ডিভোর্সি মেয়ে মানুষ একা থাকে, কি জানি কি করে বেড়ায়। পেছনে ফিস ফিস শুনত সাবিহা। বাড়িওয়ালা একবার সরাসরি বলেই ফেললো, স্বামী নাই, একা মহিলা, বাসা ছেড়ে দিতে হবে, পরিবেশ ভালো থাকবে না। সাবিহা কাউকে জবাব দেয়নি, মাথা নিচু করে হেঁটে চলে গেছে। রাতে বালিশে মুখ গুজে কেঁদেছে যাতে বাচ্চারা টের না পায়। আয়রার স্কুলে একদিন এক বান্ধবীর মা জিজ্ঞেস করলো, তোমার বাবা কোথায় মা? আয়রা বাসায় ফিরে সারা সন্ধ্যা চুপচাপ বসে রইল, কিছুই খেলো না। সাবিহা বুঝলো এই লড়াই শুধু তার একার না, বাচ্চাদেরকেও প্রতিদিন সমাজের সাথে লড়তে হচ্ছে। এইভাবেই কেটে গেল প্রায় 1 বছর। বেতন সামান্য বেড়ে হলো 18,000 টাকা। রায়ানের স্কুলের বেতন বাকি পড়ায় একবার হেডমাস্টারের রুমে ডেকে অপমান করা হয়েছিল। সাবিহা সেদিনও চুপ করে সহ্য করেছে। বাসায় ফিরে বাচ্চাদের সামনে হাসি মুখ রেখেছে। একদিন অফিসের সিনিয়র কলিগ ফরিদা আপা বললেন, তুই হিসাবে ভালো, একটা অ্যাকাউন্টিং ডিপ্লোমা কর, রাতের কোর্স আছে, খরচ কম। সাবিহা প্রথমে রাজি হয়নি, সময় কই, টাকা কই। কিন্তু রায়ানের স্কুলের একটা রচনা ওকে ভাবিয়ে তুলল। বিষয় ছিল আমার স্বপ্নের মা। রায়ান লিখেছিল, আমার মা রোজ কাঁদে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। আমি বড় হয়ে মায়ের মতো শক্ত হতে চাই। সেই রাতে সাবিহা সিদ্ধান্ত নিল, দিনে চাকরি, সন্ধ্যায় ক্লাস, রাতে বাচ্চাদের পড়াশোনা আর ঘরের কাজ। এই রুটিনে 2 বছর কেটে গেল কষ্টে কষ্টে। কত রাত না খেয়ে ক্লাসে গেছে, কত রাত মাত্র 3-4 ঘন্টা ঘুমিয়েছে তার হিসাব নেই। রিক্সা ভাড়া বাঁচাতে অন্ধকার রাস্তায় একা হেঁটে বাসায় ফিরেছে বহুবার। ডিপ্লোমা শেষ হওয়ার পর গার্মেন্টস কোম্পানিতেই সাবিহা জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদে প্রমোশন পেল। বেতন হলো 20,000, খুব বেশি না,
কিন্তু প্রথমবারের মতো মাস শেষে হাতে কিছু টাকা বাঁচলো। সেই মাসেই সাবিহা প্রথম একটা কাজ করলো যা অনেকদিন করতে পারেনি। রায়ানকে নিয়ে গেল ডাক্তারের কাছে। পুরনো ইনহেলারটা বদলে নতুন একটা কিনে দিল। আয়রার জন্য কিনলো এক জোড়া নতুন জুতা। ছেঁড়া জুতা লুকিয়ে স্কুলে যাওয়া বন্ধ হলো তার। জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদে প্রমোশনের পর বেতন 20,000-এ দাঁড়ালো। রায়ানের বয়স তখন 13, ক্লাস 8, আয়রা 11, ক্লাস 6। এর 3 বছর পর সিনিয়র অ্যাকাউন্টেন্ট পদ খালি হলে সাবিহা আবেদন করেছিল, কিন্তু কোম্পানি বাইরে থেকে একজন পুরুষ কর্মচারী নিয়োগ দিল। আপনার কাজ ভালো, কিন্তু এই পদে আরেকটু অভিজ্ঞতা দরকার, ম্যানেজার বলেছিলেন। সাবিহা জানতো আসল কারণ অন্য কিছু। একা মহিলা, সন্ধ্যার পর বেশি সময় থাকতে পারবে না, এই ধারণাই সবার মাথায় বসেছিল। সেই রাতে বাথরুমে কল ছেড়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কেঁদেছিল সাবিহা, যাতে বাচ্চারা টের না পায়। রায়ানের বয়স তখন 16, এসএসসি পরীক্ষার্থী। স্কুলের বেতন বাকি থাকায় একবার প্রবেশপত্র আটকে দেওয়া হলো। সাবিহা প্রধান শিক্ষকের রুমে গিয়ে হাত জোর করে সময় চাইল। সেই রাতে ঘরে ফিরে প্রথমবার রায়ানের সামনেই ভেঙে পড়ল সাবিহা। রায়ান বলেছিল, মা আমি টিউশনি করাবো, তুমি চিন্তা করো না। সেদিন থেকে 16 বছর বয়সে ছোট ভাই বোনদের পড়িয়ে সংসারে হাত লাগাতে শুরু করলো রায়ান। একই বছর আয়রার বয়স 14, ক্লাস 8। স্কুলের একটা প্রতিযোগিতায় অংশ নেওয়ার ফর্ম আনলো, কিন্তু ফি দেওয়ার সামর্থ্য ছিল না। সাবিহা মেয়েকে বলতে পারেনি। আয়রা নিজেই বুঝে চুপচাপ ফর্মটা ব্যাগে রেখে দিয়েছিল, আর কখনো এই নিয়ে কথা বলেনি। এই সময়ের মধ্যে সাবিহা 2বার চাকরি বদলেছে। একবার বেতন সময় মতো না দেওয়া কোম্পানি থেকে, আরেকবার এক সহকর্মীর অস্বস্তিকর আচরণের কারণে। রায়ান এইচএসসি পাশ করলো 18 বছর বয়সে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলেও খরচ সামলাতে না পেরে সরকারি কলেজে ভর্তি হলো। পাশাপাশি 2টো টিউশনি ধরলো। তার পরের বছর অফিসের পুরনো সিনিয়র অ্যাকাউন্টেন্ট অন্য কোম্পানিতে চলে যাওয়ায় পদটা আবার খালি হলো। এইবার সাবিহার 11 বছরের অভিজ্ঞতা আর নিষ্ঠার কথা মাথায় রেখে মালিক নিজেই বললেন, এবার আর বাইরে থেকে কাউকে আনবো না। সাবিহা, তুমি এই দায়িত্ব নাও। বেতন বেড়ে হলো 30,000 টাকা। তখন রায়ানের বয়স 19, বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষে। আয়রার বয়স 17, এইচএসসি পরীক্ষার্থী। সেই বাড়তি বেতনের প্রথম অংশ দিয়ে সাবিহা যা করলো তা নিজের জন্য কিছু কেনা নয়, আয়রার জন্য একটা ভালো কোচিং সেন্টারে ভর্তির ব্যবস্থা করলো, যাতে মেয়েটা এইচএসসিতে ভালো ফল করে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। এই লড়াই তখনও শেষ হয়নি, কিন্তু সাবিহা এখন পেছনে তাকালে দেখতে পায় 11 বছর আগে যে মেয়েটা খালি হাতে বাবার বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, সে আজ নিজের পায়ে দাঁড়িয়ে আছে, ধীরে কষ্টে কিন্তু নিজের শক্তিতে। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এতক্ষণ একটা সংগৃহীত গল্পের প্রথম অংশ পড়ে শোনাচ্ছিলাম। খুব শীঘ্রই গল্পের পরবর্তী অংশগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহ হাফিজ।